আরে তুর্য ভাই, আপনারা শুধু প্যান্টের চিন্তা করছেন কেন? বিয়েবাড়ির রান্নাবান্নার ব্যাপার তো। বাবুর্চিদের যখন বড় বড় ডেগ আর রান্নার গরম আইটেম চুলা থেকে নামাতে কাপড়ের অভাব পড়বে, তখন কাপড় খুঁজতে আর দূরে যাওয়া লাগবে না। আপনাদের প্যান্টের সাথে সাথে ওই আন্ডারওয়্যারগুলো দিয়েই না হয় বাবুর্চিরা গরম পাতিল নামিয়ে নেবে। এক ঢিলে দুই পাখি। কি বলেন বস? ঈশানের মুখ থেকে এই কথা শুনে তুর্য আর রিফাত যেন একদম হাঁ বনে গেল। তারা হাঁ করে ঈশানের দিকে তাকিয়ে রইল। মুখ গুছিয়ে পাল্টা কিছু একটা বলতে যাবে তার আগে শুভ্র এবার বেশ সিরিয়াস হয়ে দুজনকে এক ঝাটকায় ছেড়ে দিয়ে বলল, দেখ, আমার এখন ফাইজলামি করতে ভালো লাগছে না। তোরা আগে আমাকে একটা কাজের আইডিয়া দে, কিভাবে আমি এখন সবার চোখ ফাঁকি দিয়ে ভেতরে যাব। রিফাত শুভ্রের হাতের পিছে দুমড়ে মুচড়ে যাওয়া নিজের দামি পাঞ্জাবির কলারটা কোনো মতে টেনে টুনে ঠিক করতে করতে বিরক্ত হয়ে বলল, শালা, আর মাত্র একটা রাত তুই কন্ট্রোল করতে পারিস না? আজকের এই রাতটাই তো শুধু মাঝখানে। কাল রাতে তো একদম বাসর ঘরেই ওকে পেয়ে যাবি, তখন সারা রাত দেখিস। এখন এই মাঝরাতে চোরের মতন ভেতরে যাওয়া দরকার কি? শুভ্র এবার আর এক বিন্দুও হালকা মেজাজে নেই। সে একদম গম্ভীর হয়ে নিজের প্যান্টের পকেটে দু হাত ঢুকিয়ে তুর্য আর রিফাতের দিকে সোজা তাকালো। তার চোখের দৃষ্টিতে এখন এক চরম হুমকি। সে ঠান্ডা কিন্তু থমথমে গলায় বলল, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব। এর মধ্যে যদি তোরা আমাকে ভেতরে যাওয়ার কোনো জেনুইন আইডিয়া না দিস, তাহলে কিন্তু আমি যা বলেছি ঠিক তাই করব। তোদের দুজনের স্বাদের প্যান্ট থাকবে ওই বিয়ের মেইন গেটের সাথে ঝুলানো, আর আন্ডারওয়্যারগুলো চলে যাবে বাবুর্চিদের গরম পাতিল নামানোর কাজে। এবার তোরা ভেবে দেখ কি করবি। 1, 2, 3। শুভ্র তিন বলার আগেই তুর্য এক প্রকার আঁতকে উঠে লাফিয়ে বলল, থাম ভাই থাম, আর গুনতে হবে না। একটা বুদ্ধি পাইছি, তোকে পেছনের দিক দিয়ে ভেতরে যেতে হবে। ঈশান একটু অবাক হয়ে পেছনের রাস্তার কথা চিন্তা করে বলল। পেছনে তো বিশাল বড় দেয়াল, ওদিক দিয়ে কিভাবে যাবে? রিফাত পাঞ্জাবিটা সামলে নিয়ে বলল, তাছাড়া আর কোনো রাস্তা খোলা নেই, কারণ সামনের দিকে এখন আরো অনেক মানুষ গিজগিজ করছে। শুভ্র এখন মেইন গেট দিয়ে ঢুকতে গেলেই কেউ না কেউ চিনে ফেলবেন। শুভ্র আর এক মুহূর্ত কথা বাড়িয়ে সময় নষ্ট করতে চাইল না। সে সরাসরি হুকুমে সুরে বলল, চল আমার সাথে। যেই কথা সেই কাজ। 4 জনে মিলে চোরের মতো চুপি চুপি রিদিদের বাড়ির একদম পেছনে চলে আসলো। সেখানে এসে দাঁড়াতেই দেখলো এক বিশাল উঁচু দেওয়াল দাঁড়িয়ে আছে। রিদির কাছে পৌঁছাতে হলে এই দেওয়াল টপকাতে হবে শুভ্রকে। শুভ্র আর কোনো দ্বিধা না করে শার্টের হাতা দুটো কোনোই পর্যন্ত ভালো করে গোটাতে লাগলো। তার এই রণপ্রস্তুতি আর দেওয়াল টপকানোর মারমুখী ভাব দেখে রিফাত বিড়বিড় করে উঠল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেই রিফাত আবার টুকটাক করে কপালে হাত দিয়ে বলল, ভাই, তুই কি আজ মেয়েটাকে একদম মেরেই ফেলবি? যেভাবে শার্টের হাতা গুছিয়ে নিজেকে তৈরি করছিস, দেখে তো আমার বুকই কাঁপছে। তুর্য তখন পকেট থেকে ফোন বের করে দ্রুত কাউকে একটা মেসেজ টাইপ করতে করতে বলল। রেধিকে এখনই অসুস্থ হওয়ার জন্য তৈরি হতে বলো, বেশি দেরি করলে আর চলবে না। শুভ্র অবশ্য তখন কারো কোনো কথাই কানে তুলছিল না। তার পুরো জ্ঞান ধ্যান তখন ওই দেওয়ালের ওপারে। সে এক পা পিছিয়ে গিয়ে জোরসে একটা লাফ দিল এবং দেওয়ালের উপরের অংশটা ধরার আপ্রাণ চেষ্টা করলো। কিন্তু দেওয়ালটা বেশি উঁচু ছিল, যার কারণে তার হাত ফসকে বারবার নিচে পড়ে যাচ্ছিল। কিছুতেই দেওয়ালের কার্নিশ লাগাল না পেয়ে সে চরম রাগে আর বিরক্তিতে নিজের মনেই বিড়বিড় করে কুৎসিত একটা গালি দিয়ে উঠল। বাল, এই শাওয়া দেয়ালটা এত উঁচু করে দিয়েছে কেন? অনেক চেষ্টা করেও দেওয়ালের মাথাটা কোনো মতেই ছুতে না পেরে শুভ্রের কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। সে হাঁপাতে হাঁপাতে চরম বিরক্ত হয়ে ঈশানের দিকে তাকালো। তাদের এভাবে হাত গুটিয়ে তামাশা দেখতে দেখে মাথাটা আর ঠিক রইল না। সে ফুঁসে উঠে বলল, হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সার্কাস না দেখে আমাকে একটু সাহায্য কর। শুভ্রের এমন অসহায় আর ক্রুদ্ধ চেহারা দেখে তুর্য, রিফাত আর ঈশান এগিয়ে এলো। তুর্য বলল, আচ্ছা খাড়া, তোরে আমরা আজকে শূন্যে ভাসিয়ে দিতেছি।
যেই কথা সেই কাজ। ঈশান আর তুর্য দু পাশ থেকে শুভ্রের দু পা শক্ত করে ধরলো আর রিফাত পেছন থেকে শুভ্রের কোমর ধরে ধাক্কা দিতে লাগলো। তিনজন মিলে পুরো গায়ের জোর খাটিয়ে শুভ্রকে আস্তে আস্তে দেওয়ালের উপরের দিকে তুলতে শুরু করলো। শুভ্র তখন দু হাত বাড়িয়ে দেওয়ালের কার্নিশটা ছোঁয়ার আপ্রাণ চেষ্টা করছে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু শুভ্র যখন একদম মাঝপথে তখনই ঘটল বিপত্তি। রিফাত শুভ্রের কোমর ঠেলতে ঠেলতে হঠাৎ তুর্যের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে উঠল, ওরে বাপরে দোস্ত, ওই শালা শুভ্র যে রাক্ষসী ওজন রে, এর যে ভারী শরীর। বাসরাতে যদি রিদি বেচারির ওপর এই জলশ্রীটা পড়ে তো মেয়েটা একদম চ্যাপটা আলু ভর্তা হয়ে যাবে। বিয়ের পরের দিন সকালে রিদিকে সোজা অর্থোপেডিক হাসপাতালে নিয়ে প্লাস্টার করা লাগবে। কথাটা শোনা মাত্রই তুর্যের মুখের ভেতরের হাসিটা বাঁধ ভেঙে বেরিয়ে এলো। সে হো হো করে হেসে উঠল। আর তুর্যকে ওভাবে হাসতে দেখে রিফাত নিজেও নিজের হাসি ধরে রাখতে পারল না। সেও খিলখিল করে হাসতে লাগলো। ওদের এই কাণ্ড দেখে ঈশানও আর নিজের পেশায় দায়িত্ব বজায় রাখতে পারল না। তারও হাসির চোট কানের কাছে চলে এলো। হাসির চোটে তিনজনই হাত পায়ের সমস্ত শক্তি যেন এক মুহূর্তে ফুরিয়ে এলো। তাদের শরীর কাঁপতে লাগলো এবং তারা শুভ্রকে উপরের দিকে ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলল। শুভ্র বুঝতে পারল যে এই তিন হারামজাদা এখন তাকে মাঝপথেই ছেড়ে দিবে এবং সে নিচে পড়ে কোমরটা ভাঙবে। শুভ্র একদম শেষ মুহূর্তে নিজের সমস্ত শক্তি এক জায়গায় করে বাতাসে এক ঝাঁকুনি দিল। তিনজনে যখন হাসতে হাসতে তাকে প্রায় ছেড়েই দিয়েছে, ঠিক তখনই শুভ্র চিতাবাঘের মতো একটা লাফ দিয়ে দেওয়ালের একদম কর্নারটা শক্ত করে ধরে ফেলল। অন্যদিকে শুভ্রকে ছেড়ে দেওয়ার সাথে সাথে তুর্য, রিফাত আর ঈশান হাসির চোটে ভারসাম্য হারিয়ে একজন আরেকজনের উপর ধপাস করে মাটিতে পড়ে গেল। মাঝ রাতের নিস্তব্ধতা ভেঙে তারা তিনজন মাটিতে শুয়ে হাসতে হাসতে একদম গড়াগড়ি খেতে লাগলো। রিফাত হাসতে হাসতে পেটে হাত দিয়ে বলল, ওরে আল্লাহ রে, আমার পেটে নাড়ি ভুড়ি ছিঁড়ে গেল রে। শুভ্র দেওয়ালের উপরে ঝুলে থেকে নিচে তাকালো। বন্ধুদের এই হাল দেখে সে এক চরম হিংস্র দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে মনে মনে বলল, তোদের আমি পরে দেখে নেব। তারপর সে নিজের দু হাতের জোরে শরীরটা এক টেনে দেওয়ালের উপরে তুলল এবং হৃদির বাড়ির ভেতরের দিকে টপকাতে শুরু করলো। ক্লান্ত শরীরে নিজের রুমে এসে ঢুকলো হৃদি। শরীরটা আর এক মুহূর্ত চলছে না, যেন এখনই ভেঙে পড়বে। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই সে নিজেই চমকে উঠল। সারা মুখে থোকা থোকা হলুদ লেগে আছে। নিজেকে ভালো করে দেখে ফিসফিস করে বলল, মা গো, দেখতে একদম পেতনির মতো লাগছে। সে আর দেরি না করে ড্রেসিং টেবিল থেকে দ্রুত টিস্যু পেপার নিয়ে মুখের হলুদগুলো ঘষে ঘষে মুছতে লাগলো। রুমের এই নিস্তব্ধতা কাঁপিয়ে হৃদি আপন মনে গুনগুন করে গান গেয়ে উঠল, ভালোবেসে এবার কাছে তুই, সব ভুলে একবার তোকে ছুঁই। পরের লাইনটা গাওয়ার আগে আচমকা এক ঝড়ো বাতাসের বেগ একটা চেনা পুরুষালী কণ্ঠস্বর তার কানের কাছে ভেসে এলো। ও আমার বুলবুলি সোনার ময়না রে, ভালোবেসে চইলা আসি, সামলাও এখন আমাকে। চমকে উঠল হৃদি। ভয়ে গায়ের লোম খাড়া হয়ে গেল তার। সে সাথে সাথে পেছনে ফিরে তাকালো। আর তাকানো মাত্রই তার চোখ দুটো চড়ক গাছ। দু হাত বুকের উপর ভাঁজ করে রুমের দরজা বন্ধ করে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে খোদ শুভ্র। তার ঠোঁটের কোণে এক চিলতে পাকা হাসি। এই মাঝরাতে নিজের ঘরে হুট করে শুভ্রকে এভাবে দেখে হৃদি যেন আস্ত একটা ভূত দেখল। সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল। আ শুভ্র আর এক সেকেন্ডও সময় নষ্ট করলো না। সে শিকারী ঈগলের মতো এক ছিটকে ছুটে এসে নিজের দু হাত দিয়ে হৃদির মুখটা শক্ত করে চেপে ধরল। তারপর চারপাশটা একবার দেখে নিয়ে ফিসফিস করে ধমকে উঠল, স্টুপিড, চিল্লাচ্ছিস কেন? পুরো বাড়ির মানুষকে জাগাবি নাকি? হৃদি তখনও আতঙ্কে ছটফট করছে। শুভ্রের হাতের নিচে তার মুখ থেকে শুধু অস্পষ্ট শব্দ বেরোলো। শুভ্র আস্তে আস্তে তার হাতটা সরিয়ে নিল। হৃদি বড় বড় শ্বাস নিতে নিতে সাথে সাথে জেরা করার ভঙ্গিতে বলল, আপনি আপনি এই মাঝরাতে এখানে কিভাবে এলেন? শুভ্র একটা হালকা দেবদূতের মতো হাসল।
তারপর হৃদির একদম কাছে এসে ঠাট্টার ছলে বলল, হেলিকপ্টার দিয়ে সরাসরি তোর ছাদ বেয়ে চলে এসেছি। হৃদি রেগে গিয়ে বলল। ফাইজলামি করছেন আমার সাথে? শুভ্র চোখের ইশারায় দুষ্টুমি ফুটিয়ে তুলে বলল। না তো, প্রেম করছি। হৃদি মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, অসভ্য একটা। অসভ্যতামি তো এখনো করিই নাই, এখন করব। আয় প্রেম করি। কথাটা শেষ হতে না হতেই শুভ্র কোনো সুযোগ না দিয়ে এক ঝটকায় হৃদিকে কোলে তুলে নিল। আকস্মিক এই কাণ্ডে হৃদি পড়ে যাওয়ার ভয়ে বাধ্য হয়ে নিজের 2 হাত দিয়ে শুভ্রের গলা শক্ত করে জড়িয়ে ধরল। তারপর শুভ্রের বুকের উপর হাত দিয়ে ধাক্কা মারতে মারতে ফিসফিস করে ব্যাকুল গলায় বলল, কি করছেন কি? নামান আমাকে। আর আপনি প্লিজ এখান থেকে চলে যান, কেউ দেখে ফেলবে। শুভ্র হৃদিকে কোলে নিয়ে ধীর পায়ে বিছানার দিকে এগোতে এগোতে বেশ ভাব নিয়ে বলল। আই ডোন্ট কেয়ার। বলেই শুভ্র হৃদিকে নিয়ে বিছানায় চলে আসলো। সে অত্যন্ত আলতো করে হৃদিকে বিছানায় শুয়ে দিল। তারপর কোনো সুযোগ না দিয়েই নিজের মুখটা নামিয়ে হৃদির হলুদ মাখা নরম গালের সাথে নিজের গালটা গাঢ়ভাবে মেখে দিল। শুভ্রের এমন হুট করে গা ঘেঁষে আসা আর গাল লেপটানো ভালোবাসা হৃদির লজ্জায় আর অবশ্যে তার চোখ জোড়া বন্ধ করে ফেলল। শুভ্র হৃদির শরীরের উপর আছোয়া হয়ে এক হাত দিয়ে তার চিবুকটা ছুঁয়ে দিল। হৃদির সেই লজ্জায় রাঙ্গা মুখের দিকে তাকিয়ে তীব্র আকুলতায় বলল, বিশ্বাস কর রিদি, তুই আমাকে পুরো পাগল করে দিয়েছিস। আজ তোকে ভিডিও কলে দেখার পর থেকে নিজেকে কোনোভাবেই আর ধরে রাখতে পারছিলাম না। তোর এই রূপ আর ভালোবাসার টানে আমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে ছুটে এসেছি রোহিণীশ। কথাটা শুনে হৃদি ধীর লয়ে চোখ খুলল। তার কপালে হালকা ভাঁজ পড়ল। সে খানিকটা ভ্রু কুঁচকে কৌতূহলী গলায় জিজ্ঞেস করল, রোহিণীশ? এ রোহিণীশ আবার কে? শুভ্র ভুবন ভুলানো মায়াবী হাসিটা দিল। তারপর হৃদির নরম গালে নিজের আঙ্গুল দিয়ে আলতো করে সুরসুরি দিতে দিতে গভীর চোখে তাকিয়ে বলল, রোহিণীশ একটা নাম যার অর্থ হলো চাঁদ। আর তুই আমার কাছে ঠিক ওই আকাশের চাঁদের মতোই সুন্দর, যার আলো ছাড়া আমার পুরো জীবনটাই অন্ধকার। মুগ্ধ নয়নে শুভ্রের দিকে তাকিয়ে রইল হৃদি। এই মানুষটা দিন দিন তাকে এমন এক মায়ার বাঁধনে ফেলছে যে সে প্রতি মুহূর্তে তার প্রেমে আরো বেশি বেশি করে পড়ে যাচ্ছে। হৃদির এমন অপলক ও আকুল চাহনি দেখে শুভ্রের চোখের চাহনিও বদলে গেল। সে হৃদির মুখের আরো কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, এভাবে তাকাস না রিদি, এভাবে তাকালে অন্য কিছু করতে ইচ্ছে করে। হৃদি যেন এক ঘোরের মধ্যে চলে গেছে। সে শুভ্রের চোখের দিকে তাকিয়ে মায়া জড়ানো গলায় জিজ্ঞেস করল। কি করতে ইচ্ছে করে? শুভ্র তার ঠোঁটের কোণে এক চিলতে গভীর ভালোবাসার হাসি ফুটিয়ে বলল, তোর এই ঠোঁট দুটোতে কামড় দিয়ে আদর করতে ইচ্ছে করে, তোকে একদম নিজের সাথে মিশিয়ে নিতে ইচ্ছে করে। শুভ্রের এমন তীব্র ও পৌরুষালী কথায় হৃদির বুকের ভেতরটা দুলে উঠল। সে কিছুটা কেঁপে উঠে চোখ দুটো সামান্য নামিয়ে বলল, জানেন, আপনি যখন এভাবে একদম কাছে আসেন না, আমার কেমন জানি লাগে। একটা অদ্ভুত ভয় ভয় কাজ করে ভেতরটায়, কেমন যেন নিঃশ্বাস আটকে আসে। হৃদির মুখে ভয়ের কথা শুনে শুভ্রের দুষ্টুমি মাখা মুখটা হুট করেই একটু গম্ভীর হয়ে গেল। সে হৃদিকে আর জোর করতে চাইল না। সে হৃদির গাল থেকে হাত সরিয়ে নিয়ে একটু দূরে সরে যাওয়ার ভান করে বলল, ওকে ফাইন, তোর যখন ভয় লাগে আমি আর তোর এত কাছে আসবো না। বলি শুভ্র হৃদির উপর থেকে শরীরটা সরিয়ে নিয়ে বিছানা থেকে উঠতে গেল। কিন্তু শুভ্রের এই দূরে সরে যাওয়াটা হৃদির সহ্য হলো না। সে নিজের ভেতরের সবটুকু লজ্জা আর ভয় এক নিমিষে ঝেড়ে ফেলে আচমকা শুভ্রের মাথাটা নিজের 2 হাত দিয়ে শক্ত করে ধরে ফেলল। শুভ্র কিছু বুঝে ওঠার আগেই হৃদি তার মুখটা টেনে নিজের একদম কাছে এনে শুভ্রের ঠোঁটের উপর নিজের ঠোঁট দুটো মিলিয়ে দিল। আস্ত এক টুকরো ভালোবাসার ছোঁয়া নেমে এলো পুরো ঘরে। শুভ্র মৃদু হেসে উঠে, যেন সে মনে মনে জানতই হৃদি তাকে এভাবে আটকে রাখবে। আর এক মুহূর্ত না ভেবে সে গভীর উন্মাদনার সাড়া দেয় হৃদির ঠোঁটে। দুজনের নিঃশ্বাস আটকে আসে, বুকের ধুকভুকানি বেড়ে যায় দ্বিগুণ।
এই নিস্তব্ধ মধ্যরাতে চারপাশে সবকিছু ভুলে তারা একে অপরের উজাড় করে ভালোবাসার প্রমাণ দিতে থাকে। প্রায় গুনে গুনে 6 মিনিট পর দুজনেই যখন দম আটকে আসার উপক্রম হলো, তখন হাঁপাতে হাঁপাতে তারা একে অপরের ঠোঁট ছেড়ে দিল। শুভ্রের ভারী নিঃশ্বাস আশ্রে পড়ছে হৃদির মুখে। সে হৃদির কপালে নিজের ঠোঁট ছুঁয়ে গভীর চোখে তাকিয়ে বলল, এত রোমান্টিক কবে হলি তুই? হৃদি তখনও লজ্জায় লাল হয়ে শুভ্রের গলা শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মুখ লোকালো। তারপর খুব মৃদু স্বরে বলল, যেদিন থেকে আপনারই বেসামাল রূপটা দেখেছি ঠিক সেদিন থেকেই। শুভ্রের ঠোঁটে আবারও সেই ভুবন ভোলানো হাসি ফুটে উঠল। সে হৃদির ঠোঁটে আরেকবার আলতো করে চুমু খেয়ে নিজের কানের সাথে হৃদির নাক ঠেকিয়ে ফিসফিস করে বলল, সামলাতে পারবি তো আমাকে? হৃদি শুভ্রের চোখের দিকে তাকিয়ে দৃঢ়তার সাথে বলল, পারবো। শুভ্র এবার হৃদির কানের লতির কাছে নিজের মুখটা নিয়ে আসলো। তার তপ্ত নেশালো গলার ফিসফিসানি হৃদির কান ছুঁয়ে নামল। কাল রাতে দেখা যাবে কতটুকু সামলাতে পারিস এই পাগলটাকে। কথাটা শোনা মাত্রই হৃদির সর্বাঙ্গ জুড়ে এক তীব্র শিহরণ বয়ে গেল। লজ্জায় আর উত্তেজনায় তার শরীরের লোম খাড়া হয়ে উঠল। শুভ্র হৃদির এই কাঁপাকাঁপি দেখে আলতো করে হাসলো, তারপর বলল, এবার তাহলে চলে যাই। হৃদি শুভ্রের বুক থেকে মুখ না তুলে অবুঝের মতো বলল, না। শুভ্র তার চুলে বিলি কেটে দিয়ে পরম মমতায় বলল, আই লাভ ইউ। হৃদিও আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। শুভ্রের বুকে আরো একটু মিশে গিয়ে বলল, আই লাভ ইউ টু। শুভ্র হৃদির ঘাড়ে মুখ ডুবালো। কাঁচা গোলাপ আর গাঁদা ফুলের এক মাতাল করা ঘ্রাণ হৃদির শরীর থেকে শুভ্রের নাসিকার ভেতরে আসতেই পুরুষটা যেন পুরো উন্মাদ হয়ে গেল। সে নিজের সবটুকু নিয়ন্ত্রণ হারিয়ে ছোট ছোট তীব্র চুমু খেতে লাগলো হৃদির ঘাড় জুড়ে। হৃদিও আর নিজেকে সামলাতে পারল না। তার অজান্তেই 2 হাত উঠে গেল শুভ্রের পিঠে। সে শক্ত করে শুভ্রের শার্ট খামচে ধরে চোখ জোড়া বন্ধ করে অনুভব করতে লাগলো শুভ্রের প্রতিটি তপ্ত স্পর্শ। হৃদির এই নীরব সম্মতি পেয়ে শুভ্র নিজের ভেতরের আবেগকে আর কোনোভাবেই ধরে রাখতে পারল না। সে একদম পাগল হয়ে নিজের সাথে মিশিয়ে নিল হৃদিকে। নিস্তব্ধ ঘরের মাঝে কি হয়ে গেল তা কেউ জানল না। সময় কতটুকু কেটে গেল সেই হিসেবও কারো মনে রইল না। হঠাৎ হৃদির চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া নোনতা পানির ছোঁয়ায় হুঁশ ফিরল শুভ্র নামক উন্মাদ পুরুষটির। এক লহমায় তার বুক জুড়ে এক তীব্র অনুশোচনা কেঁপে উঠল। সে নিজের সমস্ত উন্মাদনা ওখানেই থামিয়ে দিয়ে পরম মমতায় জড়িয়ে নিল হৃদিকে। তার চোখের পানি মুছে দিয়ে কপালে একটা দীর্ঘ চুমু খেল। অপরাধী গলায় হৃদির চোখের দিকে তাকিয়ে শুভ্র বলল, আই এম সরি দিদি, নিজেকে ধরে রাখতে পারিনি। অনেক অনেক বেশি পাগল হয়ে গিয়েছিলাম। প্লিজ ফরগিভ মি, আই প্রমিস আর কষ্ট দেব না। কিন্তু হৃদির তরফ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। শুভ্র খানিকটা ঘাবড়ে গিয়ে তার মুখের উপর ঝুঁকে পড়ে ভালো করে তাকালো। দেখলো হৃদি একদম নিথর হয়ে চোখ বন্ধ করে আছে, তবে বুকটা ওঠানামা করছে আর অবিরাম নিঃশ্বাস চলছে। শুভ্র আর দেরি না করে হৃদির 2 গালে আলতো করে হাত রাখলো। আলতো চাপড় দিয়ে বেশ অস্থির গলায় বলল, এই বউ, চোখ খোল প্লিজ। বললাম তো আই এম সরি, নিজেকে সামলাতে পারি নাই। তবুও হৃদির চোখের পাতা নড়ল না। শুভ্রের এবার বুঝতে আর বাকি রইল না যে অতিরিক্ত ধকল, ক্লান্তি আর উত্তেজনার চোটে বেচারি জ্ঞান হারিয়ে ফেলেছে। জ্ঞানহীন হৃদিকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে শুভ্র চরম আফসোস আর বিরক্তিতে নিজের মাথায় একটা থাপ্পড় মেরে বিড়বিড় করে উঠল, ছ্যাঃ বাল, বাসর রাতের যে প্ল্যানটা কালকের জন্য জমায় রাখছিলাম নিজের ধুরন্ধর বুদ্ধিতে, সেইটা আজকেই কইরা বসলাম। স্যাহ, নিজের উপর এই কন্ট্রোলটুকুও রাখতে পারলি না শুভ্র। শুভ্র বিছানা থেকে উঠে দাঁড়িয়ে দ্রুত নিজের পোশাকগুলো ঠিকঠাক করে নিল। তারপর পরম মমতায় বিছানার পাশে এসে নরম কম্বলটা টেনে হৃদির পুরো নিথর শরীরটা ভালো করে ঢেকে দিল। ওভাবে জ্ঞান হারিয়ে পড়ে থাকা ঘুমন্ত নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে শুভ্রের বুকটা এক অদ্ভুত ভালোবাসায় মোচড় দিয়ে উঠল। সে আবারও হৃদির কপালে নিজের ঠোঁট ছুঁয়ে একটা দীর্ঘ তীব্র ভালোবাসার পরশ দিল।
তারপর তার কানের কাছে মুখ নিয়ে একদম নেশায় বুঁদ হওয়া এক উন্মাদ প্রেমিকের মতো ফিসফিস করে বলল, আই এম সরি সোনা, আই এম সো সরি। তোকে এতটা ভালোবাসার যন্ত্রণায় ফেলে দেব আমি নিজেই ভাবিনি। নিজেকে আর এক সেকেন্ডও ধরে রাখতে পারি নাই। তোর এই রূপের নেশা আমাকে আস্ত একটা পাগল বানিয়ে ছেড়েছে। প্রমিস করছি জান, আর কখনো তোকে এভাবে কষ্ট দেব না। কালকে রেডি থাকিস চিরতরে এই শুভ্রের হওয়ার জন্য। আজকের পর থেকে আমাদের জীবনের প্রতিটি সকাল হবে তোর আর আমার, প্রতিটি দুপুর হবে তোর আর আমার, আর প্রতিটি রাত হবে শুধু তোর আর আমার বুকের স্পন্দনের। আই লাভ ইউ আমার রোহিণীস, আই লাভ ইউ সো মাচ। নিজের জীবনের চেয়েও, এই নিজের অস্তিত্বের চেয়েও অনেক অনেক বেশি ভালোবাসি তোকে। কথাগুলো শেষ করে শুভ্র বালিশের পাশ থেকে নিজের ফোনটা নিয়ে টাইম দেখল। স্ক্রিনে ভেসে উঠল রাত 2:40। এতক্ষণে নিশ্চয়ই হৃদিদের বাড়ির মেহমান আর আত্মীয় স্বজনরা যে যার রুমে চলে গেছে এবং পুরো বাড়িটা নিঝুম হয়ে এসেছে। শুভ্র আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে সময় নষ্ট করা ঠিক মনে করল না। সে বিড়ালের মতো নিঃশব্দ পায়ে হেঁটে ব্যালকনিতে এসে দাঁড়ালো। তারপর চারপাশটা একবার দেখে নিয়ে পাইপ বেয়ে অত্যন্ত সাবধানে তরতরিয়ে নিচে নেমে এলো। নিচে নেমে মেন গেটের দিকে এগোতেই দেখলো রাতের দারোয়ান বেটা চেয়ারে বসে ঝিমোচ্ছে। শুভ্র আলতো করে একটু কেশে তার দৃষ্টি আকর্ষণ করলো এবং কোনো কথা না বাড়িয়ে দারোয়ানের হাতে কিছু করে টাকার নোট গুঁজে দিল। মাঝরাতে এমন বকশিস পেয়ে দারোয়ানের চোখের ঘুম এক নিমিষে উধাও হয়ে গেল। সে খুশিতে গদগদ হয়ে দাঁত কেলিয়ে একটা স্যালুট ঠুকলো এবং গেটের তালাটা খুলে দিল। শুভ্র এক বুক প্রশান্তি আর উন্মাদনা নিয়ে মাঝরাতের ফাঁকা শান্ত রাস্তায় বেরিয়ে গেল। 20 মিনিটের মধ্যে বাইক চালিয়ে সোজা বাড়ির সামনে এসে থামল শুভ্র। গাড়ির বিকট শব্দে দারোয়ান তড়িঘড়ি করে দৌড়ে এসে গেট খুলে দিল। শুভ্র বাইকটা রেখে হনহন করে বাড়ির ভিতরে ঢুকলো। হল রুমে তখনও ঝলমল করে আলো জ্বলছে, যার মানে বাড়ির সবাই এখনো জেগে আছে। শুভ্রকে ভেতরে ঢুকতে দেখেই সোহান চৌধুরী বেশ গম্ভীর গলায় বললেন, এত রাতে তোর কিসের কাজ ছিল শুনি? শুভ্র এক সেকেন্ডের জন্য দাঁড়ালো না। সে সিঁড়ি দিয়ে তরতরিয়ে উঠতে উঠতে বেশ স্বাভাবিক গলায় বলল, রিদির কাছে গিয়েছিলাম আব্বু, এতক্ষণ ওর কাছেই ছিলাম, একটু পরে এসে কথা বলছি। বলেই শুভ্র নিজের রুমে ঢুকে ধড়াম করে দরজাটা বন্ধ করে দিল। এদিকে হল রুমে বসে থাকা আত্মীয় স্বজনদের সামনে সোহান চৌধুরীর লজ্জায় যেন একদম মাটির সাথে মিশে গেল। কতটা নির্লজ্জ আর বেহেয়া ছেলে হলে সবার সামনে এমন একটা সত্যি কথা এভাবে শটান বলে দেয়। রুমে ঢুকে শুভ্র আলমারি থেকে একটা তোয়ালে বের করে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। শার্ট প্যান্ট খুলে কোমরে তোয়ালেটা পেঁচিয়ে সে শাওয়ারটা ছেড়ে দিল। কিন্তু শাওয়ারের ঠান্ডা পানিটা পিঠে লাগতেই পুরো পিঠ যেন দাউ দাউ করে জ্বলে উঠল। তীব্র যন্ত্রণায় সে বাথরুমের ভেতরে চেঁচিয়ে উঠল। আহ শিট! শুভ্র তড়িঘড়ি করে পানির কলটা বন্ধ করলো। তারপর ড্রেসিং টেবিলের বড় আয়নাটার সামনে গিয়ে নিজের পিঠটা ঘুরিয়ে তাকাতেই তার চোখ একদম কপালে উঠে গেল। পিঠ জুড়ে লম্বা লম্বা নখের বিশ্রী আঁচড়, ধারালো নখের টানে শুভ্রের পিঠের চামড়া ছিঁড়ে লাল টকটকে রক্ত বেরিয়ে এসেছে। কিছু জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। পিঠের এই ক্ষতবিক্ষত অবস্থা দেখে শুভ্রের বুঝতে আর এক মুহূর্ত বাকি রইল না যে তার তীব্র উন্মাদনা সামলাতে রিদি তার পিঠে এই কাণ্ড ঘটিয়েছে। সে বিরক্তিতে দাঁত কিরমির করে নিজের পিঠের দিকে তাকিয়ে বলল, শালার শালি আবার বড় বড় কথা আমাকে নাকি সামলাবে। এক রাতেই পিঠের যে অবস্থা বানাই দিছে, ওর কাছে আবার গেলে তো আমারে আর খুঁজেই পাওয়া যাবে না। দেখতে একদম পুঁটি মাছের মতো, অথচ নখের কি ধার! বাপের জন্মেও এমন পুঁটি মাছ দেখি নাই। শুভ্র কোনো মতে শাওয়ার শেষ করে একটা হালকা টি শার্ট আর ট্রাউজার পরে নিচে নেমে আসলো। হল রুমে পা রাখতেই দেখলো ড্রয়িং রুমের পুরো চাঁদের হাট বসে আছে। এক কোণায় শুভ্রা, মিহি আর পাখি 3 বান্ধবী মিলে ফিসফিস করে দাঁড়িয়ে কথা বলছে। আরেক কোণায় ঈশান, রিফাত আর তুর্য আড্ডা দিচ্ছে। সোফায় বসে আছে তুর্যের বাবা মা, রিফাতের বাবা মা এবং অন্যান্য দূর সম্পর্কের আত্মীয় স্বজন।
শুভ্রকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সোহান চৌধুরী বেশ গম্ভীর গলায় ডাকলেন। শুভ্র, এদিকে আয়। শুভ্র কোনো কথা না বাড়িয়ে চুপচাপ এসে সোফার এক পাশে বসল। তার বসার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে সে বেশ শান্ত। সোহান চৌধুরী গলাটা একটু ঝেড়ে বললেন। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শুভ্র। শুভ্র কপালে হালকা ভাঁজ ফুটিয়ে জিজ্ঞেস করল। কিসের সিদ্ধান্ত আব্বু? সোহান চৌধুরী তুর্যের বাবার দিকে তাকিয়ে একবার হাসলেন, তারপর শুভ্রের দিকে ঘুরে বললেন। আমি আর তুর্যের বাবা দুজনে মিলে ঠিক করেছি যে তুর্যের সাথে শুভ্রার বিয়ে দেব। আমি অনেক ভেবেচিন্তে দেখেছি তুর্য ছেলে হিসেবে অনেক ভালো আর গোছানো। তাছাড়া ও তোর নিজের বেস্ট ফ্রেন্ড, তাই তুই আমার চেয়েও তুর্যকে অনেক বেশি ভালো করে চিনিস। আশা করি এই বিয়েতে তোর কোনো অন্তত আপত্তি থাকবে না। এক লম্হায় পুরো হল রুমে যেন এক জীবন্ত বোমা ব্লাস্ট হলো সোহান চৌধুরীর এই আকস্মিক ঘোষণায়। শুভ্রার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে চোখের পলকে একদম পাথরের মতো স্থির হয়ে গেল। তুর্য হা করে সবার দিকে তাকিয়ে আছে। তার নিজের বিয়ের আলাপ উঠেছে, তাও আবার কার সাথে? শুভ্রার সাথে, যাকে সে আজীবন নিজের বোনের নজরে ছাড়া অন্য কোনো চোখে দেখার কথা ভাবতেও পারেনি। তবে সবার থেকে বেশি নিথর ও অসাড় হয়ে গেছে ঈশান। শুভ্রার বিয়ের কথা শোনা মাত্রই তার বুকের ভেতরটা এক তীব্র যন্ত্রণায় মচড়ে উঠল। পুরো গলাটা এক নিমিষে ধরে আসলো। তার শরীর থেকে নড়াচড়া করার মতো সমস্ত শক্তি যেন কেউ একটানে কেড়ে নিচ্ছে। শুভ্র কিছুক্ষণ চুপচাপ থেকে গভীর চোখে সবার অবস্থা পর্যবেক্ষণ করলো। তারপর সোহান চৌধুরীর উদ্দেশ্যে বেশ গম্ভীর গলায় বলল। তুর্য অনেক ভালো ছেলে, সেটা আমি খুব ভালো করেই জানি আব্বু, কিন্তু একটা বিয়ে সফল হতে গেলে দুজনেরই সমান সম্মতি থাকতে হবে। এখন যদি তুর্য আর শুভ্রা ওরা দুজনেই এই বিয়েতে রাজি থাকে তাহলে আমার বিন্দুমাত্র কোনো আপত্তি নেই। আমি চোখ বন্ধ করে তুর্যের হাতে আমার বোনকে তুলে দিতে পারবো। শুভ্রের এমন শটান ঘোষণায় হুট করে সবার মুখে চিন্তার ভাস পড়ল। পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গেল। তুর্যের বাবা তখন সোফায় সোজা হয়ে বসে তুর্যকে ডাকলেন। তুর্য, এদিকে আয় তো বাবা। তুর্য মরা মানুষের মতো ধীর পায়ে আস্তে আস্তে এগিয়ে আসলো। তুর্যের বাবা তার দিকে তাকিয়ে বললেন। তুর্য, আমি শুভ্রার সাথে তোর বিয়ে দিতে চাই। শুভ্রাকে নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে তোর কোনো আপত্তি আছে? তুর্য মাথায় হাত দিয়েও ভেবে পাচ্ছে না সে এখন কি বলবে। বাবার মুখের উপর না বলার মতো সাহস বা দৃষ্টতা কোনোটাই তার নেই। সে এক চরম অসহায়ত্ব নিয়ে এক পলক পাখির দিকে তাকালো। মেয়েটার চোখ দুটো ততক্ষণে পানিতে স্পষ্ট টলমল করছে। এই বুঝি সবার সামনে হু হু করে কেঁদে দেবে সে। পাখির সেই করুণ মুখটা দেখে তুর্য নিজের চোখ নামিয়ে নিল। তারপর চোখ দুটো শক্ত করে বন্ধ করে বুকের ভেতর এক দীর্ঘ তপ্ত শ্বাস চেপে ধরে ভাঙা গলায় বলল। না বাবা, আমার কোনো আপত্তি নেই। তুর্যের মুখ থেকে হ্যাঁ সূচক জবাব শুনতেই হল রুমের থমথমে ভাব কেটে গিয়ে সবার মুখে আনন্দের হাসি ফুটল। তুর্যের বাবা অত্যন্ত গর্বের সাথে বুক ফুলিয়ে বললেন। আমার ছেলে তো, ওকে আমি খুব ভালো করে চিনি। ও আবার শুভ্রার মতো লক্ষ্মী মেয়েকে বিয়ে করতে আপত্তি জানাবে, তা কি কখনো হয়? বাবার কথা শুনে বাকি সবাই হু হু করে হেসে উঠল। সোহান চৌধুরী তখন হাতের ইশারায় শুভ্রাকে নিজের কাছে ডাকলেন, কিন্তু শুভ্রা যেন ততক্ষণে নড়ার শক্তিটুকু ভুলে গেছে। তার পুরো শরীরটা অবশ হয়ে আছে। চোখের সামনে চারপাশে সব কিছু দুলছে। মনে হচ্ছে এক তীব্র ভূমিকম্প হচ্ছে তার মনের ভেতর। অনেক কষ্টে নিজের শেষ শক্তিটুকু দিয়ে নিজেকে সামলিয়ে সে কাঁপতে কাঁপতে এসে সোহান চৌধুরীর সামনে দাঁড়ালো। সোহান চৌধুরী তার সেই ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বললেন। তোকে তো আর নতুন করে কিছু বলার নেই শুভ্রা। যা সিদ্ধান্ত নেয়া তা তোর সামনে নিলাম। এখন বল, তোর কি তুর্যকে বিয়ে করতে কোনো আপত্তি আছে? শুভ্রার মনে হলো এই মুহূর্তে কেউ যেন তাকে বলল, এখন তোকে জ্যান্ত কবর দেওয়া হবে। এতে কি তোর কোনো আপত্তি আছে? বুক ফেটে কান্না আসতে চাইল তার, কিন্তু সবার সামনে নিজেকে সামলাতে নিজের দাঁত দিয়ে নিজের ঠোঁটটা শক্ত করে কামড়ে ধরে রাখলো সে। নিজের ভেতরের এই তীব্র মানসিক যন্ত্রণা আর ছটফটানি মুখ বুজে সহ্য করতে লাগলো শুভ্রা। এখন কি বলবে সে? কিভাবে সবার সামনে চিৎকার করে বলবে যে সে এই বিয়েটা করতে পারবে না?
কারণ সে যে অন্য একজনকে নিজের মনের মণিকোঠায় বসিয়ে রেখেছে। সে ঈশানকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, শুভ্রা যাকে নিজের অজান্তেই নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছে, সেই মানুষটি আর কেউই নয়, স্বয়ং ঈশান। শুধু ভালোবাসাই নয়, এই গম্ভীর ও শান্ত পুরুষটির প্রতি মারাত্মকভাবে আসক্ত হয়ে গেছে শুভ্রা নামক মেয়েটি। ঈশান ছাড়া আর অন্য কোনো পুরুষের প্রতি তার কখনো কোনো আলাদা ফিলিংস কাজ করেনি। ঈশানকে চোখের সামনে দেখলে বুকের ভেতরের হার্টবিট যেভাবে অবাধ্য হয়ে বেড়ে যায়, সেই তীব্র ও মধুর অনুভূতি আর কোনো পুরুষকে দেখলে তার মনে জাগে না। জীবনের প্রতিটা ভয়, ভালো লাগা, তীব্র অভিমান কিংবা আবদার, তার সব কিছুই তো জড়িয়ে আছে কেবল ঈশানের সাথে। তাহলে মনের গভীরে আগলে রাখা ওই পুরুষটিকে ভুলে গিয়ে অন্য কাউকে নিজের স্বামী হিসেবে মেনে নেওয়া কি আদৌ সম্ভব? পৃথিবীর আর 10টা মেয়ের পক্ষে হয়তো পরিস্থিতি মেনে নিয়ে সম্ভব হলেও হতে পারে, কিন্তু শুভ্রার বেলায় তার মন পরিষ্কার বলে দিচ্ছে এটা কোনোভাবেই সম্ভব না। ঈশানকে না পেলে নির্ঘাত মরেই যাবে সে। কিন্তু এখন সে কি করবে? সবার সামনে চিৎকার করে কি বলে দিবে যে সে ঈশানকে ভালোবাসে? কিন্তু এই চরম সত্যিটা সে মুখ ফুটে কিভাবে বলবে? ঈশান যে হিন্দু, তাদের সমাজ আর ধর্মের দেওয়ালটা যে বড্ড বেশি উঁচু। তার বাবা মরে গেলেও কখনো একজন ভিন্ন ধর্মের ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিবে না। কোনো পরিবার বা মানুষই চায় না নিজের ধর্মকে অসম্মান করে সন্তানকে অন্য ধর্মে ঠেলে দেওয়ার জন্য। তাহলে কি তার আর ঈশানের মিলন আদৌ কোনো দিন সম্ভব? এই কঠোর পরিবার আর সমাজ কি কোনো দিন মেনে নিবে তাদের এই সম্পর্ককে? ভাবতেই চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল শুভ্রার। চোখের কোণে জমা হওয়া নোনা জলটুকু টলমল করে উঠল। তবু ভেতরের সমস্ত শক্তি দিয়ে লড়াই করে অনেক কষ্টে সে কান্না আটকে রাখল। শুভ্রাকে এভাবে দীর্ঘক্ষণ চুপ করে থাকতে দেখে সোহান চৌধুরী পুনরায় কিছুটা কড়া গলায় বললেন, কি হলো শুভ্রা, কথা বলছিস না কেন? শুভ্রা আর সহ্য করতে পারল না। সে এবার মাথা তুলে ঝাপসা চোখে সরাসরি ঈশানের দিকে তাকালো। ঈশান তখন মাথা নিচু করে শক্ত পাথরের মতো ফ্লোরের দিকে তাকিয়ে আছে। তার শূন্য দৃষ্টি ফ্লোরের একটা নির্দিষ্ট বিন্দুতে স্থির। এই মুহূর্তে তার মনের ভেতর কি ভয়ানক ঝড় আর ভাঙচুর চলছে তা একমাত্র উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। ঈশানের এই নিস্পৃহতা দেখে শুভ্রা নিজের শেষ আশাটুকু হারিয়ে ফেলল। সে আলতো করে চোখ জোড়া বন্ধ করলো এবং এক বুক কষ্ট চেপে ধরে কাঁপা গলায় বলল,